নমস্কার, আমরা আবারও চলে এসেছি কবিতা ক্যাফের আরেকটা এপিসোডে নতুন একজন বন্ধুকে নিয়ে। কবিতা ক্যাফে নামটা থেকেই হয়তো বুঝতে পারছেন যে আমরা আজকে পুরো এপিসোডটা যাব বিভিন্ন কবিতায়। আজকে আমরা আরেকজন শিল্পী বন্ধুকে পেয়েছি। আসার কথা যেটা, আমরা 25শে বৈশাখ পেরিয়ে এসেছি, আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন। এরপরেই 11ই জ্যৈষ্ঠ আর এক নক্ষত্রের জন্মদিন। যেই দুই মানুষকে ছাড়া বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্যের জগৎ অসম্পূর্ণ। তাঁদের দুজনকে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আজকে প্রথমেই আলাপ করে নেব আমাদের সাথে যে শিল্পী বন্ধু আছেন তার সঙ্গে। আচ্ছা, তোমার নামটা কি বলো? আমার নাম সন্দীপা পণ্ডিত। সন্দীপা পণ্ডিত, তুমি কোথা থেকে এসেছো? পূর্ব মেদিনীপুর, কাঁথি। ও বাবা, সন্দীপা অনেকটা দূর পথ অতিক্রম করে এসছে আবারও আপনাদের কবিতা শোনাবে বলে, সেই পূর্ব মেদিনীপুর থেকে, এবং সাথে বলেছে কাঁথিও, যে কাঁথির সঙ্গে বাঙালি মাত্র বোধহয় সবাই পরিচিত, সেই দীঘার দৌলতে। আচ্ছা, আমরা কথায় থাকবো, কিন্তু প্রথমে সন্দীপা কি শোনাচ্ছে সেটা শুনে নেব। কি শোনাচ্ছে বলো? 8ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ আমরা কাটিয়ে উঠেছি সবে। সেই উপলক্ষে আমি আজকের কবিতা ক্যাফে অনুষ্ঠানে আমি সবার প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রতীক্ষা কবিতাটা দিয়ে আমি শুরু করতে চাইছি। প্রতীক্ষা কবিতা, এটা হচ্ছে খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। হ্যাঁ, ঠিক আছে, বলো। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিক্ষা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করো পদ্ম দলের লাগে। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পাড়ে নারিকেলের বনে। দেবালয়ের বিজন আঙিনাতে, পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, সঙ্গে জোয়ার সঙ্গে তরি ছুটে। বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কূলে, থমথমিয়ে আসবে যখন জল। বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে। বসে আছে শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় কখন হবে? বাহ, ভালো হয়েছে। তুমি কি অনেকদিন থেকে কবিতা চর্চা করছো? না, করতাম, তারপর হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, কেন বন্ধ করেছিলে? কেন বন্ধ করে দিয়েছিলাম বলতে, মানে বাইরে পড়তে চলে গেছিলাম। ও আচ্ছা, মানে তুমি কি পড়ো এখন? কি পড়ো? আমি জিওগ্রাফিতে মাস্টার্স অফ সায়েন্স কমপ্লিট করেছি। ওরে বাবা, জিওগ্রাফিতে মাস্টার অফ সায়েন্স কমপ্লিট করেছো। এটা আমাদের কবিতার বিষয় নয়, তাও আমরা যেহেতু একটা আড্ডার মধ্যে আছি, আমরা সব কথাই বলতে পারি। আর এটা তো সবাই জানে, আড্ডা হলে কিন্তু শুধুমাত্র কাজের কথা বা শুধু কবিতার কথা আমরা বলবো না, আড্ডায় সব রকম আলোচনা হতে পারে। আমাদের উল্টো দিকে যিনি বসে দাঁড়িয়ে আছেন ভাই মাধব, সে কিন্তু ভীষণ বুঝছে, সে কিন্তু ভীষণ অনেকক্ষণ থেকে মাথা নেড়ে যাচ্ছে। ওরও বোধহয় ইচ্ছে করছে আমাদের আড্ডায় অংশগ্রহণ করতে, কিন্তু দায়িত্ব পালন করতে হবে, তাই আমরা ওকে ক্যামেরার ওই পাশেই রেখেছি। তবে আমাদের ভালো লাগছে যে আমার পাশের যিনি বন্ধু রয়েছেন তিনি প্রচণ্ড নার্ভাস হয়ে আছেন আজকে, জানি না কেন। এত লেখাপড়া করেছে, একা একা করেছে, স্টুডিওতে ইভেন একা চলে এসেছে, তারপরেও কিন্তু ও বারে বারেই বলছে যে আমি প্রচণ্ড নার্ভাস, ও কথা বলতে পারছে না, প্রচণ্ড ভয় পাচ্ছে। তো আমরা চেষ্টা করছি তাকে যতটা
ফিল গুড এফেক্ট একটা দেওয়া যায়। আমার মনে হয় আমি ভয়ঙ্কর কিছু নই। ভয়ঙ্কর কি না, ও বোধহয় ক্যামেরাটা দেখে ভয় পাচ্ছে। তবে দেখো এই স্টুডিওটার নাম কি? ফ্রেন্ডস টিভি। কাজে আমরা এখানে সবাই বন্ধু। কাজে আমরা কথায় যাব, আমরা এরপরে কি শুনবো আগে সেটা তুমি বলে নাও। এরপরে আমি যেটা শোনাতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, হ্যাঁ, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। তুমি কি আজকে চয়নে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা রেখেছো না দুটো রেখেছো? সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো কবিতা আছে, একটা শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য। আমরা যারা একটু কবিতা চর্চা করি, আমরা যেহেতু গল্প করছি তাই বলছি যে আমার কবিতা চর্চার ইতিহাসটা বহু পুরনো। আপনারা বোধহয় বুঝতেই পারছেন যারা আমাকে শুনছেন তারা। আমরা বিভিন্ন জায়গায়ও করে থাকি কবিতা, স্টেজে পারফর্ম করে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে করে থাকি। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে এই শুধু কবিতার জন্য কবিতাটা আমরা একদম শুরুতে করি। আমি সেই জন্যেই ওর কাছে যখন জানতে পেরেছি যে ও সুনীল গাঙ্গুলির দুটো কবিতা করছে, আমি প্রথমেই ওকে একটু জোরই দিচ্ছিলাম যে শুধু কবিতার জন্য আমরা যারা আমাদের সবটা সমর্পণ করে বসে আছি তাদের বোধহয় একটু ভালো লাগবে শুধু কবিতার জন্য যদি কবিতাটা সন্দীপা আমাদের আগে শোনায়। তুমি কি সেটা আমাদের আগে শোনাবে? না, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, আমার ভীষণ প্রিয় একটা। আচ্ছা, এত কথার পরেও আচ্ছা ও কিন্তু নিজের কথাতেই স্টিক করে আছে। ও কিন্তু কেউ কথা রাখেনি তাই আগে শোনাবে, শুধু কবিতার জন্য কিছুতেই শোনাবে না। ঠিক আছে, আমরা পরে শুনবো। আগে সন্দীপার জন্য আজকে কেউ কথা রাখেনি, তাই তো? শোনাও। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনীর গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমনই এক আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখেনি বরুণা। এখন ওর বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো এক নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ভীষণ ভালো বলেছ। আচ্ছা, তুমি কি শেখো কারোর কাছে? হ্যাঁ, শিখি। কার কাছে শেখো? আমাদের ওখানেই দেবাশিস মাইতি বলে একজন, ওনার কাছে আমি এখন শিখছি, কিন্তু নিয়মিত এখন চর্চায় নেই। আচ্ছা, মানে পারপাস আমি মাস্টার্স কমপ্লিট করার পর এখন বিএড টিচিংয়ের মধ্যে আছি। আচ্ছা, এবং এর পাশে আমি একটা জবও করছি। বাহ, তাহলে তুমি অনেক কিছু করছো। হ্যাঁ, একসঙ্গে অনেক কিছুই করার চেষ্টা করি, বাট সবটা সামলে ওঠার
সুযোগ হয় না, তবুও চাইছি চর্চার মধ্যে থাকো। বাহ, এই তো একদিন সবকিছু সময় পেলে গুছিয়ে নিতে পারবো। একদম নিজের কাছে কথা দিও, তাহলে দেখবে ঠিক কথা রাখতে পারছো। কারণ অন্য কেউ যদি কথা দেয় সেই কথাটা রাখতে পারে না অন্য অনেক কেউ সময়। কথা দিলে কথা রাখে না, বা অন্য কাউকে হয়তো আমিও কথা দিয়ে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেটা রাখতেও পারি না, কিন্তু নিজে যদি নিজেকে কথা দিতে পারি তাহলে অবশ্যই কথাটা রাখতে পারবো। বাহ, এই তো একজন বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলেছে সন্দীপ্তা। এখনো কি ভয় লাগছে? না, এখন তো নার্ভাসটা অনেকটাই কেটেছে। নার্ভাসটা অনেকটাই কেটেছে, ভালোই তো। আমাদের সাথে গল্প করতে করতে দেখবে নার্ভাসটা পুরোটা কেটে যাচ্ছে। এর পরের বার যখন তুমি আসবে স্টুডিওয়ে তখন দেখবে আর কোনো নার্ভাস লাগছে না, তাই না? তুমি কি শুধু কবিতা চর্চাই করো, না কেন শুধু কবিতাই চর্চা করো? আমার প্রশ্নটা সেটা। না আরও অনেক কিছু, গান, নাচ, আরও অনেক কিছু করো? না, আমি গান করতাম। আচ্ছা। আমি যখন ক্লাস 5-এ পড়ি আচ্ছা, তখন আমার গানের হাতে খড়ি। গানের হাতে করি। বাহ, তাহলে এখনো চর্চার মধ্যে আছো? চর্চার মধ্যে হয়তো সেইভাবে হয় না, আচ্ছা, কিন্তু গান ভালোবাসি। আচ্ছা, গান ভালোবাসো এবং আমি গান করিও মাঝে মধ্যে, সেটা ইচ্ছে হলে হারমোনিয়াম নিয়ে বসে পড়ি। বাহ, এটা তো খুবই ভালো কথা। তুমি কি এটা জানো? নিশ্চয়ই জানো, জানবে না কেন? তুমি যখন গানের চর্চার কথা বলছো, আমরা যারা একটু কবিতা চর্চা করি তাদেরকে কিন্তু এই গানের সরগমটা, সেটাও যদি আমরা নিয়মিত অভ্যেস করি তাহলে কিন্তু আমাদের কণ্ঠস্বর, আমাদের দম পুরোটাই কিন্তু অনেকটা উন্নতি হয়। সেটা নিশ্চয়ই তুমি জানো। তো অবশ্যই, কারণ গান একটা প্র্যাকটিস, সাধনার জিনিস, এবং তাকে যদি নিয়মিত চর্চার মধ্যে রাখা হয় অবশ্যই আমাদের গলাও সুন্দর হবে এবং মনও ভালো থাকবে, সবটাই ভালো থাকবে। ও কিন্তু যাই বলছে সবটা নিয়ে বলছে, একটা কিছু কিন্তু কিছু বলছে না। ও লেখাপড়া করেছে, ও বিএড করছে, ও একটা জবও করছে, ও গানের চর্চায় আছে, ও কবিতার চর্চা করছে এবং নিজেকে কথা দিয়েছে নিশ্চয়ই একদিন সবটা ঠিক মতো হবে, তাই তো? খুব ভালো কথা। আমরা আরও কথায় যাব, কিন্তু তার আগে কি শোনাবে আরেকটা বলো? শোনানোর কবিতা তো অনেকই আছে। আচ্ছা, এখানে এসেছি যখন কয়েকটা কবিতা সাথে করে নিয়েই এসেছি। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো একটা সময়ের বাঁধনে আবদ্ধ না, আমরা তো সারাক্ষণ ধরে শুনতে পারবো না ইচ্ছে থাকলেও। তুমি এত সুন্দর করছো, তারপরেও আমাদের সময়ের জন্য থেমে যেতেই হবে। ওই জন্যে তুমি কি আজকে নির্বাচন করে এসছো আমাদের অল্প সময়ের মধ্যে, সেটা বলো। আমার বাংলাদেশেও অনেক প্রিয় কবিরা আছেন। ভালো তো, বলো। যাদের কবিতা আমার ভীষণ পছন্দ, আচ্ছা, ভীষণ কাছে। এবং প্রত্যেকটা কবিতাতে আমি এমনও পেয়েছি যে যেগুলো আমার জীবনে, বাস্তব জীবনের সঙ্গে অনেকখানি মিল আছে। অবশ্যই, কবিতা তো অবশ্যই বাস্তব থেকেই নেওয়া। বাস্তব, কবির কথায় অনেকটাই কাল্পনিক থাকে, অনেকটা বাস্তবিক থাকে। সেখানে আমি শুধু এটা বলবো না সবটা চরিত্র কাল্পনিক হয়, অনেকটাই বাস্তব হয় এবং সবার জীবনের সঙ্গে এমন, সবার বলতে পারবো না, কিন্তু আমার জীবনের সঙ্গে তো অনেকটাই মিলে গেছে। ও, তার মানে আমি বুঝতে পারছি নিশ্চয়ই একটা কবিতা লেখার প্রবণতাও আছে তোমার মধ্যে, তাই তো? হ্যাঁ, আমার কবিতা লেখার প্রবণতা আছে। আচ্ছা। এবং আমার কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আচ্ছা, 2টো বই পাবলিশ হয়েছে। ওরে বাবা, আচ্ছা, কি বই? মানে কবিতারই বই। মানে এখানে একটা বই দেখতে পাচ্ছি, এটা কি তোমার? এই যে সামনে একটা বই রাখা। হ্যাঁ। ও আচ্ছা, আমরা ওখান থেকে কিছু শুনবো আজকে? আমার বই থেকেও কিছু শোনাবো। আচ্ছা, ঠিক আছে, তুমি কি শোনাবে বলো? বলো, আমাদের ভাইরা যারা রয়েছেন তারা নিশ্চয়ই সময় হয়ে গেলে আমাদের জানিয়েই দেবেন। তুমি বলো এখন কি শোনাবে, বলো। এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা কবিতা। আচ্ছা। যেহেতু উনি আমার মানে কবিতা, গান, গল্প এবং সমস্ত কিছু বিচিত্র জুড়েই ওই মানুষটাই আমার সঙ্গে আছেন। এটা ও সন্দীপ্তা, আমি জানি না, আমার বোধহয় সেই নার্ভাস হয়ে গিয়েই বলছে। এটা কিন্তু বলার কথা শুধু ওর নয়, আমরা যারা কবিতা করি বা আমরা যারা একটু রবীন্দ্র অনুরাগী, যারা রবীন্দ্রনাথকে একটু লেখাপড়া করেছি, তাদের বোধহয় সারা জীবনটা জুড়েই প্রত্যেকটা অনুভূতিতে, সেটা প্রেম, ভালোবাসা, দুঃখ, বিরহ, সবটা জুড়েই কিন্তু আমাদের প্রাণের ঠাকুর বিরাজ করছেন, তাই তো?
আর সন্দীপটাও একটু ভাবুক হয়ে যাচ্ছে, আমি জানি না কেন, ওর হয়তো অনেক কিছু মনে পড়ছে। তবে আমি সন্দীপটাকে বলবো যে এখন রবি ঠাকুরের তুমি কোন কবিতাটা আমাদের জন্য ভাবছো এবং বলতে চাইছো সেটা বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটা কবিতা, রূপনারায়ণের কুলে, মানে শেষ কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, শেষ কাব্যগ্রন্থের অন্তর্গত। সম্ভবত কবি মৃত্যুর আগের দিন লেখা। কোনটা বলো? ওই রূপনারায়ণের কুলে। আচ্ছা বলো। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জীবন স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দরুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। খুব ভালো হয়েছে। এরপরে বলো আর কি শোনাবে তুমি আমাদের? তাহলে আমি এবার বাংলাদেশের দিকে চলে যাই, কারণ বাংলাদেশের অনেক প্রিয় কবি আছেন যার কবিতাগুলো আমার ভীষণ কাছে, খুব ভালো পছন্দের। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, ছোট্ট ঘাসফুলের জন্যে, একটা টলমলো শিশির বিন্দুর জন্যে। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটা পাপড়ির জন্যে, এক ফোঁটা বৃষ্টির জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, দোয়েলের শিশের জন্য, শিশুর গালের একটি টোলের জন্য। আমি হয়তো মারা যাব কারোর চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য, এক ফোঁটা রৌদ্রের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, এক কোনা জ্যোৎস্নার জন্যে, এক টুকরো মেঘের জন্যে। আমি হয়তো মারা যাব টাওয়ারের 21 তলায় হারিয়ে যাওয়া একটা প্রজাপতির জন্যে, এক ফোঁটা সবুজের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব, খুব ছোট্ট একটা স্বপ্নের জন্যে, খুব ছোট্ট দুঃখের জন্যে। আমি হয়তো মারা যাব কারোর ঘুমের ভেতরে একটা ছোট্ট দীর্ঘশ্বাসের জন্যে, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। ভীষণ ভালো, কিন্তু তুমি কবির নামটা একটু বলো, কার কবিতা এটা পাঠ করলে? হুমায়ুন আজাদ। হ্যাঁ, হুমায়ুন আজাদের লেখা কবিতা, এবং এটা সংকলিত হয়েছিল 2023-এ। হ্যাঁ, এটা আমরা অনেকেই শুনেছি, এবং উনি যেগুলো পোস্ট করেন ফেসবুকের পাতায় ওনার পেজে, ভীষণ ভালো একটি কবিতা। এবং আমার কোথাও মনে হয় যে উনি যেটা লিখেছেন যে খুব ছোট্ট একটা কিছুর মারার জন্য মারা যাব, আমাদের অনেকেরই বোধহয় চাওয়াগুলো খুব ছোট, তাই না? আর ছোট্ট ছোট্ট খুশি আনন্দ পাওয়ার মধ্যে যদি আমরা আনন্দটা খুঁজে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা বড় আনন্দের জন্য অপেক্ষা করতে হয় না। ঠিক তো? একমত তুমি? আচ্ছা, একমত। ও এখনও নার্ভাস হয়ে আছে, আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি তাও নার্ভাস হয়ে যাচ্ছে। কিন্তু তবু আর একটা কথা বলবো, তুমি যে বৃষ্টির কথা বললে, আমরা যখন স্টুডিওয় ঢুকছিলাম তখন কিন্তু ভীষণ গরম ছিল, রোদ ছিল। এখন কিন্তু তোমার কবিতা শুনেই সম্ভবত বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। এটা খুব আশার কথা, তাই তো? তোমার বৃষ্টি ভালো লাগে? একদম একদম, মানে পুরোটা ভালো লাগে, তাই তো? পুরোটাই। তুমি লেখো, নিজেও লেখো? হ্যাঁ, নিজেও লিখি। দুটো বই আমার পাবলিশড হয়েছে। ও, দুটো? তুমি বোধহয় একটু আগে বললে, আমরা শুনলাম বোধহয়। যারা বৃষ্টি ভালোবাসে, আমিও নিজে বৃষ্টি ভালোবাসি, একটু একটু লজ্জা লাগছে বলতে। ও যেরকম বলছে দুটো বই পাবলিশ করেছে, এখনও পাবলিশ করিনি, এবং সেই ইচ্ছেটাও এখনও হয়নি পাবলিশ করার। নিজের জন্য লিখি, এবং মাঝে মাঝে আমার যারা ফেসবুকে বন্ধু রয়েছেন, আমার যারা স্টুডেন্টস রয়েছেন, তারা সেই কবিতাগুলো পাঠ করতে পারে, তাদের জন্য লিখি, এবং অবশ্যই নিজের জন্য লিখি। এবং আমার মনে হয় যারা আমাদের শুনছেন ওপারের বন্ধুরা, বাঙালি মাত্রই কবিতা একটাও লেখেনি এটা বোধহয় হয় না। প্রত্যেক বাঙালি কোনো না কোনো সময় স্কুলে কলেজে একাধটা কবিতা লিখেই থাকবেন। তোমার তাই মনে হয় তো? তুমি অবশ্যই দেওয়াল ম্যাগাজিনগুলোতে তো সবাই কম বেশি লেখা তো দেয়।
মানে স্কুলের কলেজের। আচ্ছা, না আমি দেওয়াল দেওয়া হয়। ম্যাগাজিনের কথাও বলছি না, ও ওয়াল ম্যাগাজিনের কথা বলছে যেগুলো আমরা স্কুল কলেজে দিতাম, সেটার কথাও বলছি না। আমি বলতে চাইছি প্রত্যেক বাঙালি মাত্রই তাদের খাতার পিছনে এক আধটা কবিতা প্রেমে পড়লে, প্রেম বিরহে লিখেই ফেলে। আপনারা বোধহয় অনেকেই একমত হবেন আমার সঙ্গে। আচ্ছা, তুমি কি কবিতা, আচ্ছা তুমি কি তোমার বই থেকে পাঠ করবে? হ্যাঁ, আমার বই থেকে একটা পাঠ করার। করো তাহলে। আমার ওর সাথে কথা বলে মনে হচ্ছে খুব আবেগপ্রবণ একটি মেয়ে, এবং এই ছোটোখাটো ভালোবাসা, কবিতা, গান সবটা নিয়ে জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে আছে, এবং অনেক সময় খেইটা ধরতে পারছে না। তবে ও সেরকম যেরকম প্রথমে বলল যে কেউ কথা রাখেনি, নিজের কাছে নিজে যদি কথা দেয় ও সেটাই প্রতিজ্ঞাবদ্ধ যে এক সময় ঠিক ও মানিয়ে নেবেই এবং সবটা গুছিয়ে উঠতে পারবে। চলো, কি শোনাচ্ছ তুমি আমাদের? আমার এই বইয়ের নাম স্পষ্টকথার ঠোঁট, এবং এখান থেকেই একটা মানে কবিতা, মানে সেখানে মূলত সব রকম কবিতাই লেখা আছে, কিন্তু যেটা নিজের বাড়ি বলে একটা কবিতা আছে। আচ্ছা, শোনা। কবিতাটা খুব একটা বড় নয়। ঠিক আছে, তুমি ছোট কবিতাই শোনাও, কোনো অসুবিধা নেই আমাদের। বলো, এমন একটা বাড়ি কোথায় গেলে পাবো, যে শুকিয়ে যাওয়া নদীর আত্মকথা জানতো, জলের কাছে চুপটি করে বসে আমার কথা মনে প্রাণে শুনতো, অসুখ ভরা বুকের বাপাস নিয়ে হাওয়ার সাথে গল্প বলার শেষে জড়িয়ে নিলে বৃষ্টি রাতের দিনে এমন পাহাড় লাগতো ভালোবেস। এই পৃথিবীতে অনেক আকাশ আসছে, জলের সাথে হাওয়ার তফাৎ বোঝার, ঘরে ফেরার পরই মানুষ বোঝে আসল কদর ঘরের কাছে ফেরার। খুব ভালো। আর একটা কি শোনাবে বই থেকে? বই থেকে অন্য কিছু শোনাবে? বই থেকে শুনতে চান? হ্যাঁ অবশ্যই শোনো, ভীষণ ভালো লিখেছো, বলো। আজকের এপিসোডটা বোধহয় রোজকার এপিসোডের থেকে একটু অন্যরকম হচ্ছে, কারণ ও কিন্তু নির্বাচন করে আসেনি, ও এখন পাতা উল্টাচ্ছে, তো আমরা অসুবিধা নেই। নিজের বই থেকে মানে কোনটা বলবো সেটা কনফিউজ। হ্যাঁ, নিজের সন্তান যখন প্রত্যেকটাই তো প্রিয়, কাজেই ও ঠিক নির্বাচন করে উঠতে পারছে না যে কাকে সবার সামনে তুলে ধরবে। তোমার যেটা ইচ্ছা তুমি চটপট শুনিয়ে দাও আমাদের। এরপরে যে কবিতাটা আমি শোনাবো, ভিজে চিঠি। শোনাও একটা কবিতা। আজকাল আমরা মুখোমুখি হই না ঠিক, অথচ তুমি পাশ দিয়ে চলে গেলে আমার সব অপেক্ষা যেন মুহূর্তের মধ্যে ছোট হয়ে আসছে। মনে হয় ঝাপসা কাঁচের ওপাশে আজও দাঁড়িয়ে আছো তুমি। বিশ্বাস করো, আজকাল তোমার জন্য আমার মন খারাপ হয় না। গাঢ় অন্ধকার বুকে নিয়ে এখন আর ঘুমোতেও যাই না। শুধু তোমার একটা কথা এখন বেশ মনে পড়ে, জানো, এত ভালোবাসার পরেও তোমায়ও একদিন সবটা ভুলে যেতে হবে। হাতের মুঠো আলগা করে বিদায় জানাবে আমার। আমরা ওর সাথে কথা বলে এবং ওর নিজের লেখা কবিতাগুলো পড়ে আমরা বুঝতে পারছি বেশ প্রেমে ডুবে থাকা একটি মেয়ে, তাই তো? ঠিক একদম। মানে এই প্রেমটা কি কল্পনা না বাস্তবেও আছে? অবশ্য আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, আপনাকে বললাম প্রথমেই যে কবির সবটাই কল্পনায় থাকে না। আচ্ছা, অবশ্যই বাস্তবে। আচ্ছা, তাহলে বাস্তবের সঙ্গে আমরা যেটা রিলেট করতে পারি, রিলেট করতে কবিতাটা মনে হয় আরো একটু বেশি প্রাণ পায়। হ্যাঁ অবশ্যই, আর একটু প্রাণ পায়, এবং ওর এই প্রেমের কবিতাগুলো নিজের লেখা অবশ্যই একটু বেশি প্রাণ পেয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। আমার যদি কখনো সুযোগ হয় আমি তোমার কাছে এই কবিতাটা চেয়ে রাখছি, কেমন? এই কবিতাটা খুব ভালো হয়েছে। আমরা সন্দীপতার কাছে ভীষণ সুন্দর সুন্দর কবিতা শুনছি, ওর নিজের লেখা শুনেছি এবং কিছু আমাদের কবিদের, শ্রদ্ধেয় কবিদের লেখা কবিতা শুনেছি। এখন আমরা সন্দীপতার শেষ নিবেদনে চলে যাব। সন্দীপতা, তুমি কি দিয়ে শেষ করবে বলো আজকে? কবিতার জন্য তো এখানে আসা আমার। আচ্ছা। আর কবিতাকে ভালোবেসে এতক্ষণ অনেকগুলো কবিতা পাঠ করলাম একদম আমার মতন করে। এবার আমিও চাইবো আমার খুব কাছের একজন কবি, এবং যার জন্য আমার কবিতার প্রতি ভালোবাসাটা আরও অনেকটাই। বাহ, মানে কি বলবো, কবিতা আমায় যদি বলা হয় যে তুমি কি ভালোবাসো, আমি প্রথমেই একটাই কথা বলবো, আমি কবিতা ছাড়া অচল।
বাহ, আমি কবিতা আচ্ছা, ছাড়া আচ্ছা অসম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, বাহ। তো সেই কারণে কবিতা মানে তোমার জীবনটা শুধু কবিতার জন্য, তাই তো? আচ্ছা, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শুধু কবিতার জন্য। বাহ, এই তো একদম। কবিতাটা অনেকটাই ছোট, কিন্তু কবিতাটার মধ্যে অনেক কিছুই আছে। বাহ, বলো, শুনতে। আমরা যারা কবিতা ভালোবাসি তাদের ক্ষেত্রে এই কবিতাটা অনেক কিছু। নিশ্চয়ই, বলো। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। নমস্কার। সন্দীপদা যেরকম বলল, ওর এই দীর্ঘ পথ পেরিয়ে আসা এবং আমাদের অনেকেরই শুধু কবিতার জন্যই এই জীবন, এই ভালোবাসা সবটা। সন্দীপদা আমাদের সাথে এতক্ষণ ছিল, তুমি আমাদের এত সুন্দর সুন্দর কবিতা শুনিয়েছো, তাই জন্যে ফ্রেন্ডস টিভি তোমার জন্য কিছু উপহার রেখেছে, আমরা সেগুলো তোমার হাতে এখন তুলে দেব। প্রথমেই একটি মেডেল, নাও তুমি হাতে নিয়ে নাও, ঠিক আছে। একটা স্মারক, একটা গিফট ভাউচার আর একটা সম্মাননাপত্র। সন্দীপদার এই চলা, সব কিছু নিয়ে চলা, সন্দীপদা যেরকম আপনাদের বলল, খুব মঙ্গলময় হোক, ওর চলার পথ মসৃণ হোক, এই শুভকামনা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সোনালি আপনাদের প্রত্যেকের থেকে। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।